কাকু কাউরে যে ডরায় না, কাকুরে চ্যালেঞ্জ দিও না, দিছে চ্যালেঞ্জ। তো হয়েছে কি যে ইট মারলে তো পাটকেল না, ইট ভাটার পুরো ইট খাইতে হবে, একসাথে মরণ কামড় দিছে। ভাই কাহিনী ঘটে দিছে এই নিউজ দেখার পর ভাই আমার গায়ের লোম টোম সব দাঁড়ায় গেছে। এটা কি ভাই সম্ভব? তো বাপের বেটা অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর ইউনূস। পর্দার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এগুলো ইউনূস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাচ পজিটিভ। মাফিয়া ডনের কথা বলছি। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ দেখেছি, আমরা হিটলারের পতন দেখেছি, সাদ্দাম হোসেনের ফাঁসি দেখেছি। এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে চেকমেট দিয়ে দিল। অবশেষে সেই সত্যটা সামনে চলে এসেছে যা এতদিন লুকিয়ে রাখা ছিল। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনার সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার। তারা কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন, ইতিমধ্যেই ওসমান হাদির হত্যাকারী সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যেই কারণে সেই স্বীকারোক্তি এবং এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে ওসমান হাদির খুনিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অতি শীঘ্রই এবার ফাঁসি হতে যাচ্ছে ওসমান হাদির খুনি। সাব্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের বাচ্চার মতন ঘটনা ঘটিয়ে দিল। আজকের এই তাজা গরম খবরে আপনাদের ভয়ঙ্কর কিছু তথ্য জানাবো, তাও বিস্তারিতর মাধ্যমে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। বেশি কথা না পারে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, পছন্দ করেন, এই চ্যানেলে ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, হাদিকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে তারা একের পর এক হিন্দুদের দাবির মুখে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর কে নির্দেশ দেয় যে মুস্তাফিজকে বাদ দিতে হবে তোমাদের টিম থেকে, এবং উপায় না দেখে কেকেআর এর মালিক শাহরুখ খান অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দেন এবং মুস্তাফিজ বিষয়ক সমস্ত পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। দর্শক, মাত্র কিছুদিন আগে মুস্তাফিজকে প্রায় 9 কোটি রুপি দিয়ে এই কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মুস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুলে ফেলবেন, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই ছিল বিচ্ছিন্নভাবে উগ্র হিন্দুত্ববাদীদের আসলে একটা উস্কানি। কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার। তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের পর বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল। তিনি একটু আগে ফেসবুকে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামির দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শুনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না, কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমের নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলো যাতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলার সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ, এর স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটাই বলেছি একটু আগে একটা ভিডিওতে যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে
ওদেরও চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নেওয়া উচিত ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি, ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মোস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা। তারা আরো ব্যাখ্যা করতেছে যে এই জন্য ইউনুস দায়ী, এই দায়ী, সেই দায়ী। দীপুচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো করছে, তাই না? এটা তো নতুন না। বাংলাদেশে এরকম হয়, ভারতেরও বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে পিঠে। ভারতে, সেই ভারত আমাদের এখানে দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আর আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাসের সামনে আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাইকমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে, এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্ত্ব বা সম্পদ বাতিল করবে, এটা একটি সঠিক পদক্ষেপ, এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? তখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না। তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সেই চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা, এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাও দাও করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার, এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিক ভাবে, তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি দিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরেও খাদ্যের সম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে, এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটি দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবো, তৃতীয় হচ্ছে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। পর্দার অন্তরালে জামাত বিএনপিকে ঐক্যবদ্ধ করে প্রফেসর ইউনূস বিরল ঘটনা ঘটাচ্ছেন। তবে কিভাবে ঐক্যবদ্ধ করছেন কি, এগুলো বলেছি কয়েকটা আলোচনা, এটা রিপিট করবো না, জাস্ট কয়েক সেকেন্ড একটু বলে দিই। ইউনূস মনে করছেন যে বিএনপি জামাত এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি, তাদের মধ্যে যদি ডিভিশন থাকে দেশ কাঙ্ক্ষিত জায়গায় যাবে না, সিঙ্গাপুর তাইওয়ান হবে না, দক্ষিণ কোরিয়া হবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, এই দুর্নীতি, অব্যবস্থাপনা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, লাশের রাজনীতি চলতেই থাকবে, এবং নির্বাচনের পরেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে বাংলাদেশের রাজনীতি চলে আসবে। অতএব এই সমস্যার সমাধান একটাই, বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ইউনূসের এই নির্দেশনা অনুযায়ী আমির জামাতের থিওরি হচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে হবে। যেহেতু বিএনপি জামাত জোট করবে, সমঝোতা করবে, এটা তো বাস্তব কথা না এখন, কিন্তু যারাই জিতুক সমান মানে একদম ভাগ করে দেশ চালাবে, বিরোধী দল বলতে কার্যত কিছু থাকবে না, সবাই আমরা এক। 5 বছরের জন্য এই স্থিতিশীলতাটা জামাত চায়। ইউনূস এইভাবে ঐক্যবদ্ধ করতে নানান ভূমিকা রাখছে। এখন এই জায়গার আরেকটা ম্যানিফেস্টেশন নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মতো ঘটনা কিন্তু অনেক কিছু ঘটতেছিল, অনেক ঝামেলা ছিল, এই অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর ইউনূস। যেমন দেখেন, জামাত ইসলামীর মহাসমাবেশের কথা ছিল 3 তারিখ, তা আমি এই আলোচনা করছি 3 তারিখই। চরমনাইয়ের মহাসমাবেশের কথা ছিল 9 তারিখ। এখন খবর হচ্ছে যে জামাতের সমাবেশ হচ্ছে না, চরমনাইতে হচ্ছে না। বিএনপিও মহাসমাবেশ করার প্ল্যান ছিল, তারাও আর করছে না, তাদেরটা তারেক রহমান খালেদা জিয়া জানা ওইটাই। এখন দেখেন, নির্বাচনের আগে যেসব ইস্যুতে জামাত, চরমনাই বা বিএনপির মহাসমাবেশ করার কথা ছিল, ওইসব ইস্যুতে মহাসমাবেশ করা এটা নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা বিষয়। কিভাবে? বিষয় হচ্ছে এইভাবে যে নির্বাচনের সময় নির্বাচনী জনসভা, কিন্তু এই দাবিতে সেই দাবিতে মহাসমাবেশ, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ, এটা নির্বাচন স্পিড পরিপন্থী। যদি ওসমান হাদি হত্যার বিচারের দাবি, এটা এট এনি কস্ট করতে হবে, কিন্তু এগুলো নিয়ে মহাসমাবেশ করতে গেলে সরকারের উপর যে চাপ পড়ে, তাতে নির্বাচন সরকার কিভাবে করবে? পর্দার অন্তরালে ইউনূস বিএনপি, জামাত, চরমনাই থেকে শুরু করে জামাত, এনসিপি, আরেকটা কথা বলিয়ে ফেলে, জামাত এনসিপি যে জোট, এটা কি শুধু জামাতের অর্জন বা এনসিপির অর্জন? না,
ইউনূস সরকারের মধ্যে যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী অথবা সরকার থেকেও যারা এনসিপি কে পরামর্শ দেন, তারা বলেছে যে বাবারা তোমরা জামাতের সাথে জোট করে যাও। কারণ কি একটা স্থিতিশীল বাংলাদেশে আমরা উপহার দিতে চাই, যে বাংলাদেশে ডিভিশন থাকবে না, একটা ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। ব্যালেন্স অফ পাওয়ার থাকলে কেউ কারোর উপর নির্যাতন করতে যায় না, কারণ একটা দিলে আরেকটা খাওয়া যাবে। নির্যাতন করে কখন? যখন আমি বেশি শক্তিশালী, আমার প্রতিপক্ষ দুর্বল, যে আমি একটা দিলেও দৌড়বে। কিন্তু যদি দেখেন যে আপনি যদি হঠাৎ একজন একটা থাপ্পড় দেন, উল্টা আপনাকে একটা খেতে হবে, তাহলে আপনি ভুল করে দিবেন না। ইন্টারন্যাশনাল রিলেশনসে ব্যালেন্স অফ পাওয়ার একটা থিওরি আছে। এই যে পারমাণবিক বোমা, এটা একটা ব্যালেন্স অফ পাওয়ার। তো ব্যালেন্স অফ পাওয়ার জরুরি বিশ্বযুদ্ধ এড়াতে। সমানে সমান থাকলে যুদ্ধ হয় না। পারমাণবিক বোমা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের আছে বলে যুদ্ধ হয় না। ভারতের পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের আছে। এই দুই দেশেরই পারমাণবিক বোমা আছে বলে এই দুই দেশে পারমাণবিক যুদ্ধ হবে না, কারণ এরা মারলে এরাও মারবে, দুই দেশই শেষ, তাদের যুদ্ধই হবে না। এটা একটা থিওরি। যাই হোক, আশা করি শিখছেন নতুন কিছু। তো দর্শক, এখানে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য সরকারের অনেকে পরামর্শ দিয়েছেন এনসিপি কে, তোমরা জামাতের সাথে জড়ে যাও। নইলে জামাতকে যে গালাগালি শুরু করেছে এনসিপি, এত সহজে আমাদের সাথে জড়ে যাওয়ার কথা না। আমার এনসিপির অনেক নারী নেত্রী, আইকনিক ফিগার চলে গেছে। মূলত ইউনূস সরকার একটা পরামর্শ ছিল, এটাও আমি বলে দিলাম আপনাদেরকে। এর মানে আসলে রাজনীতিকে ঐক্যবদ্ধ করা, বিএনপি জামাত বা টোটাল রাজনীতিকে একটা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে আনার জন্য ইউনূস সরকার নানান ভাবে চেষ্টা করছে, পর্দার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। আর এই মহাসমাবেশ স্থগিত হওয়া, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেমে যাচ্ছে। তারেক রহমান জামাতকে গালাগালি করতে নিষেধ করেছেন এবং মিটিং বিদ্যুতাপূর্ণ সম্পর্ক বাড়ছে, আমির জামাতের ঐক্যের কথা। এগুলো ইউনূস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাচ পজিটিভ। এভাবে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, অনৈক্য চাই না, হানাহানি চাই না, এবং আমরা বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ানের মতো একটা সমৃদ্ধ দেশ চাই। বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুব দর্জি হবেন না। বেগম খালেদা জিয়ার উপরে, সিনার উপরে প্রেসার ছিল, যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে, যে কোনো মূল্যে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে। কারণ সত্যিকার অর্থে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় মানুষই কথা বলতেন ওই একজন মানুষকে, বেগম খালেদা জিয়া। ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি, কি করে নিয়েছে। তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো তো জরুরি ছিল। বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান, একজন সিনিয়র রাজনীতিবিদ লেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে, এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া। আপনারা কি জানেন, তারা যখন বলেছে, ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোম্যাটিক লিয়াজো মেনটেনের জন্য তার সাথে বেগম জিয়া দেখা করে নাই কেন, কি হয়েছে, এটাকে নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তারা, ভারতীয় তল্পি বাহক আওয়ামী লীগের লোকজনরা, যে বেগম জিয়ার এটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন এটা করেছে। অথচ আসল সিদ্ধান্তটা ছিল এটা, যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে সিনা লেন্দুব দর্জিটাই পরিত্যাগের জন্য বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুব দর্জি হবেন না। তো লেন্দুব দর্জির উদাহরণ, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বুম বুম হত্যাকাণ্ড, বেগম জিয়া কন্টিনিউয়াসলি আমারিং করছিলেন। দর্শক শ্রোতা, কষ্টের কথা কি জানেন, শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না, মির্জা ফাক করতেন না, গোরখোদক আব্বাস করতেন না, আব্দুল আউয়াল মিন্টু করতেন। যারা নেতা ওনার পাশে ঘুরঘুর করে, ওনার পাশে না, যারা বিএনপির চেয়েও বড় বিএনপি, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এরা বিএনপির চেয়েও বড় বিএনপি। এত বিএনপি, একটা লোক বেগম জিয়া যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই। কেন করতেন না? গণভবনে তাদের পার্টি থাকতো। এখন বেগম জিয়াকে হাজতে নেওয়া জরুরি হবে না? উনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেভাবে উনি সত্য কথাগুলো বলছিলেন, ওনারাই মুখ বন্ধ করা জরুরি ছিল। হাসিনাকে বলছে মূল্যে একটা মামলা তৈরি করো, কইরা বেগম জিয়াকে হাজতে ঢুকাও। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, গত 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আজ আমি যখন এই ভিডিও করছি, শনিবার 3রা জানুয়ারি 2026 সাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন
যে যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি কাজটি করেছেন, ঠিক আছে। কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের বেছে বেছে কেন প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে এবং খুব গোপন সূত্রে পাওয়া কয়েকটি বিষয়ে আমাদের নজরে এসেছে এবং এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার বলে মনে করি। ওই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আরেকটি গরম খবর, যেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজ আইপিএল তাকে ডেকে অপমান করে তাকে না খেলানোর ঘোষণা জানিয়ে দিয়েছেন এবং তার সাথে চুক্তি বাতিল করেছে। জানা গেছে এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই আইপিএল কর্তৃপক্ষ এই কাজটি করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে এই বিষয়টিতে আঘাত লেগেছে, তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে কলকাতার যে সমস্ত টিভি চ্যানেলগুলো, ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়, সম্প্রচার হয়, এইগুলো বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ এবং বিশেষ করে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট আমোদীরা তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল তারা আর কোনোদিনও দেখবে না। এরই মধ্যে আমার দেশ পত্রিকা ঘোষণা দিয়েছেন তারা আইপিএল এর কোনো সংবাদ পরিবেশন করবে না। এরকম দেশপ্রেমিক সমস্ত মিডিয়াগুলো যদি এইভাবে ঘোষণা দেয় যে তারা আইপিএল সম্প্রচার করবে না, বাংলাদেশ থেকে দেখাবে না, সরকার যদি বাংলাদেশের মানুষের এই আবেগের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে, ভারতের সকল অপকর্ম এবং হঠকারী সিদ্ধান্তের মুখের উপরে এটি হবে বড় চপেটাঘাত। এবার চলুন আমরা ওই বিষয়টিতে ফিরে যাই, কোন অদৃশ্য কারণে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধানে একটি বিষয় উঠে এসেছে, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভিতরে মূলত একটি ভয় প্রবেশ করেছে এবং এই ভয়ের জায়গা থেকেই, এই ভীতি থেকেই মূলত তারা জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এবং তারা কোনো মতো অবস্থায় চাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম অধিষ্ঠিত হোক। কি তাদের সেই ভয়? তাদের সেই ভয় হচ্ছে যেহেতু আদর্শিক কারণে জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, এটি জামাতের আদর্শ এবং জামাতের এই আদর্শের কারণে ইতিপূর্বে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে যখন দেখেছে, সবাই যখন একই গোয়ালের গরু, ঠিক তখন তারা এবারে 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের একটি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছে। তাদের ভিতরে এই অবস্থা বিরাজ করছে এবং এই চিন্তা ভাবনা তাদেরকে নাড়িয়ে দিয়েছে যে সবাইকে তো দেখেছি, দুর্নীতি যেহেতু কমে না, চাঁদাবাজি যেহেতু কমে না, এবার জামাত ইসলামকে দেখব। যেহেতু তারা সুযোগ থাকার পরেও বিগত সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, ওঠে নাই, এবং চাঁদাবাজির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে নাই, সুতরাং এদেরকে একটু দেখতে হবে। মানুষের চাওয়া পাওয়াটা যখন এইটা হয়েছে এবং এটি মাঠ জরিপে উঠে এসেছে, বাংলাদেশে যারা এস্টাবলিশমেন্ট আছে, যারা আমলা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত, তারা প্রত্যেকেই এই বিষয়টি জেনে গেছে এবং এই রিপোর্ট তাদের হাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের কপালে একটা ভাঁজ পড়া খুবই স্বাভাবিক, কারণ যে পেট হারাম দিয়ে ভরে গেছে সেই পেট হালাল দিয়ে আর কখনোই ভরবে না। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি ছোট ছোট সরকারি অফিসের পিয়ন পর্যন্ত যে সীমাহীন লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে যে কারি কারি অর্থ কামাই করেছে, তারা তাদের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে ব্যয়ের লাগাম একেবারে ছেড়ে দিয়েছে। সুতরাং হঠাৎ করে যদি কেউ তাদের আয়ের লাগাম টেনে ধরে, তাহলে তারা তো তাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে পারবে না, ব্যয় তো তাদের ওই গতিতেই ছুটতে থাকবে, যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এই ভয় তাদের ভিতরে প্রচন্ড আকারে প্রবেশ করেছে যে তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারবে না। এই ভয় তাদেরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কারণ এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, পিয়ন, গোটা জাতি যেন একটা আপাদ মস্তক দুর্নীতিতে পড়ে গেছে। ব্যতিক্রম যে দুই একজন নাই এমনটি নয়, সবাই আবার অন্যভাবে নেবেন না, যারা অবশ্যই সৎ মানুষ কিছু আছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, হাতে গোনা। এছাড়া অধিকাংশই আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সচিব, উপসচিব, পিয়ন, অফিসার,
যেখানে যাই বলেন না কেন, যারা আছে এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, প্রত্যেকেই প্রচন্ড রকমের একটা ঝুঁকির ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে যে তাদের ইনকাম কমে যাবে। এই ভয় থেকে মূলত তারা জামাত ইসলামকে যে কোনো ভাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।